দর্শক, জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন জুলাইয়ের আকাঙ্ক্ষা শীর্ষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি নূর হোসেন। আজ আমাদের অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা কথা বলবো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও দেশ নিয়ে। এছাড়া বিপ্লবের ১ বছর পূর্তিতে প্রত্যাশা ও প্রাপ্তির যে খতিয়ান সেটিও মিলিয়ে দেখার চেষ্টা করব। তাহের ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাংলাদেশ আসলে কেমন আছে? বাংলাদেশ আমি মনে করি ভালোর দিকে এগোচ্ছে। জুলাই বিপ্লবের ১ বছর আমরা পার করছি। আমাদের নানা ধরনের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার প্রাপ্তির হিসেব যদি আমরা করি, কতটা আমরা পেয়েছি? আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা পুরোপুরি এখন পর্যন্ত অর্জিত হয়নি, পূরণ হয়নি। তবে যেহেতু আমাদের যাত্রা পজিটিভ, আমরা যদি সকলেই সিনসিয়ার থাকি, বিশেষ করে রাজনৈতিক দলসমূহই একটা দেশের ভালো মন্দের জন্য বহুলাংশে দায়ী, অবশ্যই জনগণও দায়ী। কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেদের ভিতরে পরিবর্তন এনে দেশকে পরিবর্তনের জন্য সিনসিয়ারলি কাজ করে এবং সকল রাজনৈতিক দলের ভিতরে যদি দেশের ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে, ডেভেলপমেন্টের ব্যাপারে, কারাপশন ফ্রি বাংলাদেশ গড়ার ব্যাপারে এবং একটা ডিসিপ্লিন সিস্টেম ডেভেলপ করার ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে আমি এটা বলবো যে সুযোগটা তৈরি হয়েছে, এটি আরও পরিণতির দিকে যাবে এবং আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার যে সম্ভাবনা সেটি এখনও নস্যাৎ হয়ে যায়নি। ৫ তারিখের পরপর আমরা বিভিন্ন অফিসে, আদালতে, হাসপাতালে, থানাগুলো তো অনেক কিছু দেখেছি যে এক ধরনের পরিবর্তন, সবাই আসলে সেবা দিতে চাচ্ছিল। এইটা আমরা ধরে রাখতে পারলাম না কেন? না, এটা আমরা একেবারেই ধরে রাখতে পারি না, আমি এটা সাথে পুরোপুরি একমত নই। তবে কিছুটা ব্যর্থ হয়তো এখানে ঘটেছে। মানুষের ভিতরে ভালোর প্রতি যে একটা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে একটা শক্তি, সেটা কিন্তু হারিয়ে যায়নি। একটি পর্যায়ে প্রত্যেকটি দল তার নিজেকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে, কিছুটা দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। বিধায় মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে পরিবর্তনের যে সম্ভাবনা এটা নস্যাৎ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু আমি মনে করি যে এটা শতভাগ টিকে না থাকলেও এখনও একটা পজিটিভ লক্ষ্যে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা শেষ হয়ে যায়নি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা, ব্যক্তিগতভাবে মানুষের ভিতরে সেই চেতনা এখনও বিরাজমান। কালেকটিভলি হয়তো অনেক সময় আমরা রিফ্লেক্ট করছি না। আপনি দেখবেন যে যখনই কোনো অপরাধ বা অন্যায় মাথাছাড়া দিয়ে উঠছে বা কোনোদিন খুবই নেগেটিভ কোনো কাজ হচ্ছে, তখন আবার তরুণ ছাত্র কিন্তু সংগঠিত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সেন্ট্রাল কোনো কল না থাকলেও দেখা যায় যেখানে এই ধরনের অন্যায় অপরাধ হচ্ছে, বড় অন্যায় হচ্ছে, সেগুলোর পিছনে আবার ছাত্ররা প্রতিবাদ করছে, একত্রিত হয়ে যাচ্ছে। যেমন মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে যে একটা লোককে হত্যা করা হলো, এটার জন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি কিন্তু প্রতিবাদের জন্য ডাক দেয়নি। কিন্তু আমরা দেখলাম যে এটা আপনার জুলাইয়ের শেষের দিকে যে উত্তাল হয়ে গেল মাঠ, বা অগস্টের শুরুতে, এটার প্রতিবাদে কিন্তু সকল শ্রেণীর ছেলেরা নেমে আসছে। যে ঢাকা ইউনিভার্সিটি আন্দোলনের সূচনা করেছিল মিটফোর্ডের মানুষ হত্যার প্রতিবাদে, ঢাকা ইউনিভার্সিটি আবার জেগে উঠছে এবং সারা বাংলাদেশ। আপনি দেখেন যে আওয়ামী লীগের সভানেত্রী যখন একটি স্যাটার করে কথা বলেছে যে সে ঢুকে যাবে, সাথে সাথেই ঢাকা মহানগরীর চতুর্দিক থেকে মানুষ এসে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছে। তো এখনও বলছি সেই আকাঙ্ক্ষাটা কিন্তু লালিত হচ্ছে হৃদয়ের ভিতরে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলো এখানে কিছুটা ব্যর্থ হচ্ছে যে তারা দলীয়ভাবে এ সমস্ত চেতনাগুলোকে যেভাবে সংরক্ষণ করা দরকার ছিল এবং চেতনার আলোকে নিজেদের ভিতরে পরিবর্তন করার দরকার ছিল, সেক্ষেত্রে আমরা তেমন কোনো জোরালো উদ্যোগ দেখতে পাচ্ছি না। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের পাহাড় সম প্রত্যাশা ছিল। এই সরকার গঠনে আপনারাও নানাভাবে জড়িত ছিলেন। আর সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেই তুলনায় ডেলিভারি তারা আসলে কতটা দিতে পারছে? প্রথম কথা হচ্ছে, আমরা ইন্টারিম গভর্নমেন্টের যে কনসেপ্টটা, সেই ব্যাপারে জনগণ খুব স্পষ্ট ছিল না।
কারণ ইন্টারিম গভর্নমেন্টের মূল কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা সকলেই মনে করেছি এই ইন্টারিম গভর্নমেন্ট এই দেশে ডেমোক্রেসি দিয়ে দেবে, এরাই করাপশন ফ্রি বাংলাদেশ গড়িয়ে ফেলবে, এরাই অনেক অসঙ্গতিকে দূর করে দেবে এবং নতুন নতুনভাবে বাংলাদেশের মানুষের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে, ইকোনমিকে আপলিক করে দেবে। আমার এই বিবেচনায় প্রত্যাশাটা একটু বেশি ছিল। তো কারণ ইন্টারিম গভর্নমেন্টের এতগুলো দায়িত্ব অল্প সময়ের ভিতরে পালন করা ইটস নট ইজি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগের সময় যে গার্বেজ তৈরি হয়ে গেছিলো বাংলাদেশ সব জায়গায়, ইন ইকোনমিক্স গার্বেজ আছে, পলিটিক্সে গার্বেজ আছে, ডেমোক্রেসিতে আছে, করাপশানে আছে। এই গার্বেজ ক্লিয়ার করতেই তাদের বেশ সময় চলে গিয়েছে এবং এই পরিমাণ গার্বেজ আওয়ামী লীগ তৈরি করেছে 15 বছরে, সব কিছু এখনও পরিষ্কার করা যায়নি। সুতরাং এই সব কিছু সরিয়ে নতুন করে বাংলাদেশকে শুরু করার যে মানুষের আকাঙ্ক্ষা, সেটা পূরণের মতো সময় এবং সুযোগ এই ইন্টারিম গভর্নমেন্টের নাই, ছিল না এবং সেটা থাকবেও না। এই সরকারকে অনেকে জামায়াত ইসলামী সরকার বলে, আবার অনেকে এই সমালোচনা করছেন যে জামাত যদি ভবিষ্যতে সরকার গঠন করে সেটা কেমন হবে, সেটা একটা নমুনা এই সরকার। আপনারা আসলে কি মনে করেন এই সরকার? না, এই সরকার তো মোটেই জামাত ইসলামী সরকার না। কারণ আপনি যদি যারা উপদেষ্টা আছে তাদের ব্যক্তিগত পরিচয় তো খুব পরিষ্কার। আপনি সেখানে এমন একজন উপদেষ্টাও পাবেন না যিনি সরাসরি জামাত করে আসছে। এটাকে আপনি এনজিও গভর্নমেন্ট বলতে পারেন। এনজিও বলতে তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তা আমি বলছি নন গভর্নমেন্টের অর্গানাইজেশন গভর্নমেন্ট, ঠিক আছে? তো এখন স্বাভাবিকভাবে ওরা নানা জায়গা থেকে আসছে, পলিটিক্সের অভিজ্ঞতা তাদের কম, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আরও কম এবং নানা পথের হওয়ার কারণে তাদের ভিতরে কোঅর্ডিনেশন কম। তো সবটা মিলিয়েই আরও কোঅর্ডিনেটেড হইতে যে ডেলিভারি দিতে পারতো, সেটা হয়তো বা সেই পর্যায়ে তারা যেতে পারে। প্রধান উপদেষ্টার যে ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা এরকম আশা করছিলাম যে ওনার একটা ক্যারিশমা আমরা দেখব রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায়। সেইটা কি আমরা পেয়েছি? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হওয়ার কারণে আপনি আরও কত বিপর্যয় হইতে পারত, সেটা থেকে অন্তত দেশকে উনি একটা লাইন আপ করতে পেরেছে। ধরুন আমাদের ইকোনমিতে কিছুটা স্টেবিলিটি আছে, আমাদের এখন যে আমরা সংস্কারের হাত দিয়েছি এটা তার একটা চিন্তার ফসল। তো সবটা মিলিয়ে মানে এত বড় বিপর্যয়ের 15 বছরের পর এটাকে রেল লাইনের উপরে দাঁড় করিয়ে রাখা এবং পরিচালনা করাটা, এটা কিন্তু ওনার ক্যারিশমাতেই সম্ভব হয়েছে। বিদেশের অ্যাকসেপ্টেন্স হয়েছে, রিকগনিশন হয়েছে, লোন রিকভারি হচ্ছে, নতুন করে লোন পাওয়া যাচ্ছে, মানুষ আস্থার কারণে আপনার এখানে রিমিটেন্স পাঠাচ্ছে, সেই রিমিটেন্সের কারণে আমাদের ইকোনমিতে একটা বিরাট কন্ট্রিবিউশন তৈরি হচ্ছে। তো এখানে তো ডক্টর ইউনূস সাহেবই মেইন পার্সন, আর বাকিদের তো তেমন কোনো মানে ক্রেডেনশিয়াল এমন কোনো হাই না। তো এই জন্য আমি মনে করি ওনার মতো ব্যক্তিত্বের কারণেই দেশটা এখন স্টেবল আছে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশন করতে পারবো বলে স্মুথলি, এটা আমরা আশা করি। আপনি যদি বাংলাদেশ হিস্ট্রি দেখেন তো বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নর্মাল বিদায় হয় নাই, সেকেন্ড প্রেসিডেন্ট নর্মাল বিদায় হয়, প্রায় গভর্নমেন্ট নর্মালি বিদায় হয়নি, একটা অ্যাবনর্মালিটির মাধ্যমে হয়েছে। তো আমরা আশা করি এই সরকারটা রেগুলার নর্মালি বিধি নিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে বলে আমি মনে করছি। আচ্ছা, আপনি শুরু থেকে ঐকমত্য কমিশনের আলোচনায় ছিলেন। ঐকমত্য কমিশন আলোচনা প্রায় দ্বিতীয় ভাগের যে আলোচনা সেটাও শেষ হয়েছে, মোটামুটি শেষ বলা চলে। এই আলোচনা থেকে জাতি আসলে কিছু কি পেয়েছে? অনেকে বলে যে শুধু নেতাদের খাওয়া দাওয়া ছাড়া আমাদের আসলে কোনো অর্জন নাই। এই ঐকমত্য কমিশন অনেকগুলো পজিটিভ কাজ করতে পারছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলকে একসাথে এনে পারস্পরিক যে আলোচনায় অংশগ্রহণ করতে পারছে, এটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিরাট অর্জন, আমি এটা বলব। 2 নম্বর হচ্ছে কতিপয় সংস্কারের ব্যাপারে তারা প্রস্তাবনা আনছেন এবং আমরা প্রত্যেকটা দলের এসব ক্ষেত্রে তাদের সেন্টিমেন্ট কী, তাদের দৃষ্টিভঙ্গি কী, এটা আমরা জানতে পেরেছি। 3 নম্বর হচ্ছে কতগুলো মৌলিক বিষয়ে আমরা ঐকমত্যে আসতে পৌঁছেছি। এখানে শতভাগ একমত না হলেও 80% 90% জায়গায় একমত হয়েছে এবং সেই হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব কিছু আমি মনে করি ঐকমত্য কমিশনের বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু
আহ, সমস্যা হয়ে মানে এখনও সেটা অর্জন করা যায়নি, যেটা অর্জন না করলে ঐকমত্য কমিশন অর্জন 0 হবে। আর যেটা অর্জন করতে পারলে ঐকমত্য কমিশন কমপক্ষে 80% নাম্বার পাবে। সেটা হচ্ছে যে জায়গাগুলোতে আমরা ঐকমত্য হয়েছি সেগুলার তো একটা আইনগত ভিত্তি দিতে হবে, এবং সেই ঐকমত্যের ভিত্তিতে যে রিফর্মস, সেই রিফর্মস তো বাস্তবায়ন করতে হবে, এবং সেই রিফর্মসের আলোকে এখন থেকে বাংলাদেশ চলবে। যেমন আগামী নির্বাচন রিফর্মসের ভিত্তিতে হবে। আমরা আপার হাউসের কথা ডিসিশন দিয়েছি, তো এখন এটা আপার হাউসে ইলেকশন তো হইতে হবে, ইলেকশনের যে নৈতিক এবং আইনি ভিত্তি লাগবে। এই জায়গাটায় এসে ঐকমত্য কমিশন এখন থমকে আছে, শেষ হয়ে যায়নি। সেজন্য ঐকমত্য কমিশনের এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার আইনি পদক্ষেপ নিশ্চিত করা। যদি সেটা না হয় তাহলে ইটস 0, আর যদি সেটা হয় ইটস 100% অর 85%। আপনি বলেছিলেন যে যদি আইনি ভিত্তি না দেয়া হয় তাহলে আপনি মামলা করবেন, এটা কি আসলে সুযোগ আছে কিনা? অবশ্যই আমি একজন সিটিজেন হিসেবে আমাদের ঐকমত্য কমিশনের আমরা যে সময় দিলাম, শ্রম দিলাম, যে আশ্বাসের ভিত্তিতে, তা আমার এই শ্রম যদি তারা পণ্ডশ্রমে রূপান্তরিত করে, তা আমি তো কম্পনসেশন আমি দাবি করতেই পারি। কিন্তু সবচেয়ে বড় কথা মামলা করা নয়, সবচেয়ে বড় কথা কম্পনসেশন চাওয়া নয় বা আদায় নয়। বড় কথা হচ্ছে আমরা যে সমস্ত রিফর্মসে একমত হয়েছি সেগুলোর বাস্তবায়ন, এবং এই বাস্তবায়নের দায়িত্ব তো সরকারের, এবং এই বাস্তবায়নকে আইনি কাভারেজ দেওয়া, ভিত্তি দেওয়া, এটার দায়িত্ব সরকারের। আমি তো আইন করতে পারবো না। এবং ঐকমত্য কমিশনের 1-2টা দল ছাড়া আমরা সকলেই একমত যে এটাকে একটা লিগ্যাল বেসিস দিয়া এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এটা এই সরকারকেই করতে হবে। কেউ যেটা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে করব, তো ওনারা ক্ষমতায় গেলে করবেন, এটা তো একটা আশ্বাস। তা আশ্বাসের জন্য তো আমরা এতদিন এখানে বসে কথাবার্তা বলি নাই, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাদের প্রতি আস্থা নাই, বা কারা যাবে ক্ষমতায়, এটা তো ঠিক হয় নাই। যদি আমরা দেখতাম যে মিস্টার এ যাচ্ছে, তখন সে বলতে পারতো ভাই আমার প্রতি কি আস্থা নাই, তখন আমি একটা জবাব দিতে পারতাম আছে বা নাই। কিন্তু কে যাবে খবর নেই, তাহলে বাতাসের উপর আস্থা, হাওয়ার উপর আস্থা, কাল্পনিক কিছুর উপর আস্থা, তো এগুলো একেবারেই একটা অবিবেচনাপ্রসূত শিশুসুলভ একজন আচরণ। পিয়ার পদ্ধতি নিয়ে আপনারা অনেকদিন ধরেই সরব, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটোতেই চাচ্ছেন। কেউ কেউ বলছে এটা যতটা না সরকারের জন্য, রাষ্ট্রের জন্য, এর চেয়ে বেশি নির্বাচনটাকে পেছানোর একটা ষড়যন্ত্র। আসলে কি এটা? আসলেই আমরা পিয়ার পদ্ধতি চাচ্ছি জনগণের জন্য, কারণ বাংলাদেশের 54 বছরের ট্রেডিশনাল কনস্টিটিউশন ওয়াইজ নির্বাচনের অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হওয়া, কেন্দ্র দখল হয়ে যাওয়া, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এগুলো তো আমরাই প্রত্যক্ষ সকলেই এক্সপিরিয়েন্স করে আসছি। এটা তো কোনো থিওরিটিক্যাল কথা নয়, এবং এটা কোনো 2000 মাইল দূরের কথাও নয়। প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের এটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। তো 54 বছর ধরে যেটা ফেল করছে, আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করতে চাই যেটা পাশ করে। আর পিয়ার পদ্ধতি হচ্ছে অধিকতর প্রতিনিধিত্বমূলক। আপনি 51% পেয়েছেন ভোট, আপনি জিতছেন। আপনি 49% পাইছেন ভোট, আপনি হেরে গেছেন। সেক্ষেত্রে অনেকে বলে হচ্ছে যে সকালে বিএনপি সরকার হবে বাংলাদেশের বাস্তবতায়, বিকেলে জামাতের সরকার হবে, রাতে এনসিপি সরকার হতে পারে। এই আশঙ্কাটা তো থেকে যায়। এটা কি আপনারা? এই আশঙ্কাটা থাকে না, এই আশঙ্কা থাকে না এই জন্য যে এখানে যদি একক পপুলার দল থাকে তাহলে তারা মেজরিটি পাবে, যেটা তুরস্কে আছে। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি যে একক পপুলার দল না থেকেও 33% ভোট পাইও একজন মেজরিটির চেয়ে বেশি সিট পেয়ে গেছে। তো এটা তো রিয়েল রিপ্রেজেন্টেটিভ না। এইটা বিএনপির ক্ষেত্রে হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। কেন হইল? ভোট পাইলেন 33%, আসন পাইলেন 65%। এটার জন্য হয়েছে যে কেন্দ্র দখল করেই সেখানে কাউকে না কাউকে এমপি ঘোষণা দিয়েছে। আরেকটা হচ্ছে যিনি সেকেন্ড হন তার ভোটের কোনো ভ্যালু থাকছে না, এখানে কাউন্টেড হচ্ছে না। মানুষ যে গ্রামে বলে যে আমার ভোট পৌঁছে গেছে বা ভোট পৌঁছাবো না, এটা এখন বুঝি, তখন বুঝতাম না। আসলে তো যে 49% পেয়ে ফেল করছে তারা যারা ভোট দিয়েছে তো পৌঁছে গেছে। কিন্তু পিয়ার সিস্টেমে পৌঁছার কোনো সিস্টেম নেই, এটা ফুললি প্রিজড। ঠিক আছে, যে আপনি এখানে
49 পাইছেন, আরেক জায়গায় 51 পাইছেন, আরেক জায়গায় আপনি 4 পাইছেন, এখানে 7 পাইছেন। সবটা মিলিয়ে আপনি যা ভোট পাইছেন, হুইচ ইজ দ্য রিয়েল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, যে দলে হোক তারা, এবং সেটা কাউন্ট হবে। এই জন্য এটা অনেক বেশি ভালো, গ্রহণযোগ্য। 2 নম্বর হচ্ছে কেন্দ্র দখল হবে না, কারণ আপনি কেন্দ্র দখল করে কী করবেন? আপনি যে এমপি হবেন তা তো ঠিক নেই। আপনার এখানে ব্ল্যাক মানি থাকবে না। তো এই সব কিছুর সুবিধা এখানে আছে। 2 নম্বর হচ্ছে আমার সবচেয়ে বড় আর্গুমেন্ট হচ্ছে যে 54 বছর তো ফেল করলাম ট্রেডিশনালি, তো লেট আস হ্যাভ এ নিউ এক্সপেরিমেন্ট। আমরা পাস করতে বা আমরা একটা ভালো নির্বাচন করার একটা চান্স নেই, একটা এক্সপেরিমেন্ট করি, হোয়াই নট? এটা যদি আরও খারাপ হয় এর পরেরটাতে বাদ দেব। আর যেটা বলে নির্বাচন পিছানোর জন্য, আমি তো মনে করি যারা জনগণের জন্য কল্যাণকর বিষয়গুলোর সাথে একমত হচ্ছে না, তারাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে, এবং তাদের এই নেগেটিভ ভূমিকার কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে। যত তাড়াতাড়ি রিফর্মস মেনে নেবে, যত তাড়াতাড়ি জনগণের দাবি মেনে নেবে, ততই তো ইলেকশন হওয়ার সময় এগিয়ে আসবে। তো সুতরাং যারা রিফর্মসকে বাস্তবায়ন করতে দিতে চায় না, তারাই নির্বাচন বিরোধী। জামাত ইসলামীর ব্যাপারে একটা সমালোচনা আছে, জামাত সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায়, থাকে, এস্টাবলিশমেন্টের সঙ্গে থাকে। এবং এ বিষয়ে আপনাদেরই সাবেক নেতা কামারুজ্জামানের একটা বই আছে, ফাঁসির মঞ্চ থেকে দেখা বাংলাদেশ। সেখানে 2008 সালের একটা স্বীকারোক্তি আছে, একরকমের স্বীকারোক্তিটা হচ্ছে ওই নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে চান নাই, ইঞ্জিনিয়ারিং হবে এই ভয়ে, কিন্তু জামাতের কারণে, জামাত বলছে যে নির্বাচনে করতে হবে, বা বলা হচ্ছে যে জামাত ওই সময় সেনাবাহিনীর একটা অংশের বা ডিপ স্টেটের খপ্পরে পড়ছিল, যার ফলে বেগম জিয়া নির্বাচনে আসতে হয়েছেন, এবং যার ফলাফলটা বাংলাদেশ জানে, মোটামুটি আমরা সবাই জানি। এখনও কি জামাত, অনেকে এটাও বলতে চাচ্ছেন যে এখনও জামাত ডিপ স্টেটের খপ্পরে পড়ছে, যার ফলে নির্বাচন চায় না বা নির্বাচন চাচ্ছে না, এই ধরনের কোনো? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে ক্ষমতার সাথে জামাত থাকতে চায়, এরকম বদনাম আছে। তা আপনার এই উদাহরণ তো ক্ষমতার সাথে থাকার সাথে মিলে না কথাটার, বরং এটা উল্টা হয়ে যায়। দুটোর মধ্যে জামাত 54 বছরে মাত্র একবারেই 2 জন মন্ত্রী ছিল, এবং 91 সালে জামাতকে ক্ষমতার অংশীদার করতে চেয়েছিল বিএনপি। আমরা তো নিজের ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছি। তাহলে যে দল ক্ষমতা পাইয়া ক্ষমতা গ্রহণ না করে এটাকে প্রত্যাখ্যান করেছে, সেই দলের ব্যাপারে এই অভিযোগ কতটুকু সত্য? এটা একেবারেই একটা মিথ্যা প্রচারণা। এবং যেরকম আমাদের বিরুদ্ধে প্রচারণা ছিল যে গোলাম আজমের মেয়েরা টেলিভিশনে নাচে, আসলে গোলাম আজমের কোনো মেয়ে নেই। এবং সৈয়দ আবুল আলা মওদুদি, যিনি জামাতে প্রতিষ্ঠিত ছিলেন, তার ব্যাপারেও একই রকম অভিযোগ ছিল যে তার মেয়েরা টেলিভিশনে নাচে, ওনারা কোনো মেয়ে ছিল না। তো সুতরাং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গোলাম আজমের মেয়েরা কি আসলে নাচতো, তাহলে তো এটার জবাব হবে প্রথমে ওনার মেয়ে থাকতে হবে, তারপরে নাচার প্রশ্ন আসবে। ডিপ স্টেটের খপ্পরে পড়া, আচ্ছা, যেটা জামাত কামারুজ্জামান সাহেব জামাত স্বীকারোক্তি কখনোই দিয়েছেন। ডিপ স্টেটের খপ্পরে পড়ে নাই। ইন্টেলিজেন্সেরা তো কথা বলে যে এটা হচ্ছে, এটা হইতেছে, এটা করেন। তো সেজন্য কোনো সময় মানুষকে বিশ্বাস করে। তখন তো ইন্টেলিজেন্সের রিপোর্টকে বিশ্বাস করছে, কিন্তু খপ্পর আর বিশ্বাস করা দুইটা আলাদা। এখনকার বাস্তবতায় এখন তো আমাদের সাথে আর্মিদের সাথে তো এমন কোনো সম্পর্ক নাই, কেউ প্রমাণ করতে পারবে না। বরং যারা এসব অভিযোগ বেশি করে আমরা খবর পাই যে তাদের সাথে আর্মিতে মিটিং শিটিং হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে আমরা একটু যদি কথা বলি, প্রধান উপদেষ্টা বলেছেন 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। আদৌ হবে কিনা, কোনো আশঙ্কা আসলে দেখেন কিনা আপনারা? আমি প্রথম মনে করি যে নির্বাচন হওয়া উচিত, কারণ নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসার ডিফিকাল্ট আছে। তা আমি এটাও মনে করি যে নির্বাচন যাতে না হয় এরকম ষড়যন্ত্র আছে, নির্বাচন যাতে হতে না পারে সেরকম ষড়যন্ত্র আছে। এখন ধরেন যারা বলছে যে আমরা পিএ চাচ্ছি, এটা নির্বাচন পিছানোর জন্য ষড়যন্ত্র, তা আমি তো তাদেরকে ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার সুযোগ আছে, যে আপনি পিআর মাইনা ফেলেন, তাহলে তো আর আমরা ষড়যন্ত্র করতে পারলাম না। কিন্তু আপনি যে মানছেন না, এটাকেও কি আমি একটা নির্বাচন পিছনের ষড়যন্ত্র বলবো? আপনি তো বলতে পারি। আপনার যে বলছেন যে রিফর্মসে আপনি একমত হয়েছেন কিন্তু আইনি ভিত্তি দিবেন না, এটা পরে হবে, এটা তো একটা ষড়যন্ত্র হইতেই পারে, আমি তো ট্রিট করতে পারি। ঠিক আছে, আপনারা যে বলছেন যে সংবিধানে এগুলো ইনক্লুড করার দরকার নাই, অধ্যাদেশ হলে ভালো, তো অধ্যাদেশ তো
যে কোনো লোক যে কোনো মুহূর্তে যে কোনো গভর্নমেন্ট এটাকে বাতিল করে দিতে পারে। তো আমি যদি এটাও বলি যে যারা সাংবিধানিকভাবে দেশকে স্টেবল করতে চায় না, তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। তো সেজন্যই আমি মনে করি এসব এই ব্লেম গেইন না করে, একটা তো মেজর দুইটা দল, বা আপনি এনসিপিকে যদি কনসিডার করেন তাহলে 3টি দল, সাইজে তোরা বড় না হইলেও তাদের কন্ট্রিবিউশনে, তারপরে জনগণের ভিতরে তাদের যে পজিশন, তাদের ত্যাগ, সব মিলে আমরা এনসিপিকে একটা বড় দল হিসেবে ট্রিট করার পক্ষে। তো এখন এই 3টা দলকে এক অন্যের ব্লেম গেইন তো করা দরকার নেই। আমরা একসাথে টেবিলে বসতেও পারি, সরকারকে মাইনাস করে আমরা বসতে পারি, ইন্টার পার্টি ডায়লগ আমরা করতে পারি। সেই ইন্টার পার্টি ডায়লগে কার কী কথা আছে আমরা খোলামেলা কথা বলি, দরকার হলে আপনারা লাইভ সাংবাদিকেরাও থাকবে, আমরা ডিসকাস করতে থাকবো। তো তখন তো বোঝা যাবে ষড়যন্ত্রের সাথে কে আছে কে নাই, এটা প্রকাশ হয়ে যাবে। এই জন্য আমি এটা ইনভাইট করি যে আমরা সাংবাদিকদের সামনেই 3টি দল ইন্টার পার্টি ডায়লগ করি, একে অন্যের বিরুদ্ধে কী অভিযোগ অনুযোগ আছে, কার বিরুদ্ধে কার সমস্যা আছে, কী কী ফিল করেন, লেট আস কাম টু ডিসকাস ভেরি ওপেনলি, লেট দি নেশন নো দিস, জানুক। জানার পরে আমরা এক হইয়া আমরা চিফ অ্যাডভাইজারকে বলি যে আমরা 3 দল একমত হয়েছি, এই নিয়ম, এই সিস্টেম, এই তারিখ, এই আমাদের অসুবিধা, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং এইভাবে আমরা আশঙ্কা করছি, এবং সেই হিসেবে আমরা একটা নির্বাচনের জন্য ঐকমত্য পোষণ করি। নির্বাচন যদি হয়, মানে এই মুহূর্তে নির্বাচনের জন্য জামাত কতটা প্রস্তুত? অনেকে জামাতকে 3 আসনের রাজনৈতিক দল, 4টি আসন পাবে, সর্বোচ্চ 10টি আসন পাবে এরকম বলে। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এবং একই সঙ্গে দেশের রাজনীতির অবজারভারও। আপনার কি মনে হয় এবারের নির্বাচনে, মানে আগামী যে নির্বাচনটি আসছে, সেখানে দাঁড়িপাল্লা ঠিক কতগুলো আসনে জিততে পারে? আমরা আগামী নির্বাচনে 300 আসনেই প্রতিনিধিত্ব করব ইনশাআল্লাহ, এবং সেটা এককভাবে জামাত করবে না। জামাত এবং তার এলিদের নিয়ে সমমনা যারা আছে, এর মাঝে আমাদের সাথে ইসলামপন্থীরা আছে, সেকুলারপন্থীরা আছে, ন্যাশনালিস্টপন্থীরা আছে, এবং এই বিপ্লবের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তারাও আছে। এই জোটটার রূপরেখাটা আসলে কেমন হবে, সেটা আসলে কি আপনাদের নেতৃত্বে হচ্ছে, না এনসিপির নেতৃত্বে হচ্ছে, নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে হচ্ছে? এইটা আমরা এখনো স্পষ্ট হতে পারি না, না। এখনো তো জোটের কোনো শেপ নেয় নাই। আমরা কাজ করছি, আমরা আইডিয়া ফর্ম করতেছি। না, নাহিদ ইসলাম বলেছেন যে তাদের নেতৃত্বে জোট হতে পারে। নাহিদ ইসলামদের নেতৃত্বে কি আপনারা জোটে যাবেন? এই প্রশ্নের তো যারা বলছে তারা দেবে, এর দায়িত্ব তো আমি নেব না। কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের বাংলাদেশপন্থী যারা, তারা মিলেই আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করব। এটা ফর্মাল জোট হইতেও পারে, অথবা সিট ডিস্ট্রিবিউশন হইতে পারে, বোঝাপড়া হইতে পারে। আমরা যেটাকে বলছি ওয়ান বক্স পলিসি, আমাদের একই ঘরানার যারা, একই এলি যারা থাকবে, তারা একটা জায়গায় একটা বাক্স থাকবে, আর আমরা সকলেই সেটাকে সাপোর্ট দেব নিজ দলের মতো করি। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জামাত 2টা সিট পাবে না, 10টা সিট পাবে, এটা যারা বলছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ জামাতকে একেবারে জিরো বলে নাই। কারণ আপনি যদি কেউ যদি বলতো জামাত 0 সিট পাবে, তাহলে আমি কি তার জরিমানা করতে পারতাম? কারণ আমাদের দেশে মিথ্যা কথা বললে কোনো জরিমানার আইন নেই, সেটা হচ্ছে দেশের সবচেয়ে বড় সমস্যা। আপনারা জানেন যে সিগারেট, প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য 25 টাকার জরিমানার একটা আইন আছে বাংলাদেশে। এটার পরে কিছু সিগারেট খাওয়া বন্ধ হয়ে গেছিল। তো মিথ্যা কথা বলার জন্য প্রতি শব্দে যদি 10 টাকা একটা জরিমানার সিস্টেম থাকতো, তাহলে এরকম ফালতু কথা কম শুনতে পারতেন। কত আসন পেতে পারে জামাত আপনাদের? আমরা মনে করি জনগণ আগামী নির্বাচনে যাকেই যতটা আসন দিয়ে আমরা ততটা আসন পাবো। উই বিলিভ ইন ফেয়ার ইলেকশন। মূল কথা হচ্ছে জামাতের ক্ষমতায় আসার, জামাত একেবারে ফেয়ার ইলেকশন বিশ্বাস করে, এবং সেই ফেয়ার ইলেকশনে জনগণ আমাদেরকে যেটাই রায় দেয় আমরা এটা মাথা পেতে। ক্ষমতায় আসার আশা আপনারা করছেন কিনা, সম্ভাবনা দেখছেন কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ক্ষমতা গিয়ে তার আদর্শ বাস্তবায়নের জন্যই তো রাজনীতি করে। তো সুতরাং আমরা তো সেই আশা করি, সম্ভাবনা তো আমরা অবশ্যই দেখছি। এবার আমরা একটু গণহত্যার বিচারের প্রসঙ্গে আসি। 2024-এ যে গণহত্যাটি হয়েছে সেটির বিচার চলছে, কিছুটা আমরা সেটি এগোতেও দেখেছি। কিন্তু এর আগে আপনাদের পল্টন গণহত্যা, পিলখানার যে হত্যাকাণ্ড, তারপরে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, 2015 সালে এবং 2014 সালে বিস্তৃত আকারে সারা দেশে, 13 সালে
যে পরিমাণে গণহত্যা সংঘটিত হয়েছে এবং ২১ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় যেটা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা, এসবের বিচার নিয়ে আলোচনাও নেই, বিচারেরও অগ্রগতি আমরা তেমন একটা দেখছি না। এইটা আপনারা কিভাবে দেখছেন? আরেকটা বিষয় হচ্ছে সরকার পরিবর্তন হলে বিচারও পরিবর্তন হয়ে যায়, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এই সরকার পরিবর্তন হলে এই বিচারগুলোর কোন পর্যায়ে থাকবে, কি হবে? আমি মনে করি যারাই ক্ষমতায় যায় তাদের উচিত এই বিচারগুলো সম্পন্ন করা এবং সেজন্য সিরিয়াস হওয়া। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বা জামাত তার এলিটদের সহকারে যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা অবশ্যই এই বিচার প্রক্রিয়া অব্যাহত রাখব। তবে আমরা একটা কথা বলি যে বিচারে কোনো প্রতিহিংসার পরায়ণ হয়ে আমরা করব না। ন্যায় বিচারটা যদি নিশ্চিত হয় সে ব্যাপারে জামাত ইসলামী খুব কেয়ারফুল থাকবে। সম্প্রতি বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার দেশব্যাপী আলোচনা এসেছে এবং সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি বলেছেন বাংলাদেশে দক্ষিণপন্থার উত্থান ঘটছে। এটা দিয়ে কি তিনি জামাতকে বোঝালেন? আর যদি জামাতকে বুঝিয়ে থাকে সেক্ষেত্রে তার এই উদ্বেগে আপনারা কতটা উদ্বিগ্ন অথবা কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে উনি বা অন্য কারোর উদ্বেগে আমরা কোনো উদ্বিগ্ন না, এক নম্বর। ২ নম্বর কথা হচ্ছে উনি কি বুঝাইলেন, কেন বুঝাইলেন, কেন উদ্বিগ্ন, এটা ওনার খোলাসা করলে আমরা খুশি হব। তাহলে বিভ্রান্তি, জাতির কাছে বিভ্রান্তি কেটে যাবে। আর যদি উনি জামাত ইসলামীকে বোঝাতে চান, জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ইসলামিক দল। আমরা সবসময় ডেমোক্রেসি প্র্যাকটিস করে আসছি এবং জামাত ইজ এ ফেয়ার পার্টি। আমরা কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছি, এই নজির অন্য বড় দলগুলোর মতো আমাদের নাই। ৩ নম্বর যে জামাত একটা কারাপশন ফ্রি দল। আমাদের ২ জন মন্ত্রী ছিল, আমিও নিজেও এমপি ছিলাম, আমার বিরুদ্ধে করাপশনের মামলা হয়েছিল, কিন্তু মামলা তারা এটা বলছে যে আমার কোনো করাপশন নাই, আমাকে অ্যারেস্ট করছে ডিউ টু মিস্টেক অফ ফ্যাক্টস, তথ্যের বিভ্রান্তির কারণে। এটা টেলিভিশনে প্রচার হয়েছে, বাংলাদেশ টেলিভিশন। তো জামাত হচ্ছে এরকম একটি দুর্নীতিমুক্ত দল। তো সুতরাং দুর্নীতিমুক্ত দলকে কারা ভয় পায়? দুর্নীতিমুক্ত একটা সাপোর্ট যদি বাড়ে তাতে কারো উদ্বিগ্ন হইতে পারে, তো সেগুলো দেশের মানুষ জানে। সুতরাং আমাদের উত্থানে যদি ফখরুল উদ্বিগ্ন হন, তো আমি বলবো যে এটা ওনার সম্পর্কে আমাদের যে ধারণা, মানুষের ধারণা, তার সাথে এটা মিলে না। বিএনপির সঙ্গে আপনাদের সম্পর্কটা অনেক দিনের। ৯১ সালে একটা সম্পর্ক ছিল, তারপরে জোট যখন হলো সেটাও প্রায় ২ যুগ। একটা কঠিন সময় আপনারা পার করছেন, বিএনপিও কঠিন সময় পার করছে, জামাত ইসলামীও কঠিন সময় পার করছে, কিন্তু সম্পর্কের ছেদ ঘটে নাই। কিন্তু ৫ তারিখের পরে যখন সুসময়, তখন আপনাদের মধ্যে বড় ধরনের বিরোধ আমরা দেখছি। এই বিরোধটা কেন, এটা কারা শুরু করলো? আসলে খুব বড় ধরনের বিরোধ আমি দেখি না, কারণ আমরা তো এখনও মাঝে মধ্যে একসাথে বসছি, আগের মতোই আমরা উষ্ণতা অনুভব করি। আর ২ নম্বর হচ্ছে দুর্দিনে পাশে থাকা এক অন্যের, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুদিনে না থাকলেও। ঠিক আছে, তো আমরা তো বলি যে দি ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো আমরা যখন বেশি কঠিনে ছিলাম, একসাথে ছিলাম, ওই ফ্রেন্ড, আমি ভেরি গুড। এখনও কিছু ষড়যন্ত্র তো বাংলাদেশ নিয়ে সবসময় হয়। আমাদের প্রতিবেশী দেশ আছে, আরও অন্যান্য দেশ আছে, তো তারা সবসময় অ্যাক্টিভ আছে যাতে বিএনপি জামাতের ভিতরে এক ধরনের দূরত্ব তৈরি হইতে পারে। তো যেহেতু জামাত খুবই কনসলিডেটেড পার্টি, এখানে বেশি ষড়যন্ত্র ঢুকার ছিদ্র কম, তো সেখানেই তো এই ষড়যন্ত্রকারীরা কিছু কিছু বাসা বাঁধে। মানে ভারতের কারণে বিএনপি এবং জামাতের দূরত্ব তৈরি হচ্ছে, বিষয়টা না, কি? আমি এরকম মনে করি না, আমি জেনারেলি বলি আর কি, জেনারেলি বলি যে ষড়যন্ত্রকারী তো সব দেশে আছে, সব দলের বিরুদ্ধে আছে। এমন না যে শুধু ইসলামিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, তা না। ক্ষমতার রাজনীতিতে এ ষড়যন্ত্র হইতেই থাকে। যেমন রাশিয়া চায় আমেরিকা নিয়ে খেলতে, আমেরিকা চায় রাশিয়া নিয়ে খেলতে। তো এটা আমাদের দেশ আছে, বাইরের ইনফ্লুয়েন্স আছে, চিন্তার ভিন্নতা আছে, ঠিক আছে। তবে আমি মানে পজিশন বা স্টেট অফ নো রিটার্ন মনে করি না। আমরা মনে করি আমাদের ভিতরে এখনও আলাপ আলোচনা আছে এবং এটা সময়ের প্রয়োজনে আরও বাড়তেও পারে। আপনাদের মধ্যে যে আলাপ আলোচনা হয় বা আছে, এই বার্তাটা কি তৃণমূলে আছে? তৃণমূলে আছে, মাঝে মধ্যে তো পত্রিকায় আসছে, ছবি আসতেছে আমাদের, আমরা একসাথে কথা বলতেছি,
খোশ গল্প না করতেছি। তৃণমূল কি এটা মনে করছে কিনা যে আমাদের মধ্যে একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের মধ্যে, নাকি তৃণমূলে শত্রু জ্ঞান করা? আমরা যেমনটা লক্ষ্য করছি, আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে তৃণমূলে একদল আরেক দলকে অনেক বেশি শত্রু জ্ঞান করছে। এটা এটা ভেরি করছে যে যেভাবে বুঝতে পারছে তার সাথে। তবে জামাত যেহেতু ক্ষমতার প্রতিদ্বন্দ্বী এখন বিএনপির, তো সেক্ষেত্রে তো কোনো কোনো জায়গায় এরকম একটি ভাবনা তৈরি হইতে পারে কে কাকে আগে দেবে, কে কাকে পিছাবে। তবে আমি মনে করি এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। পার্সোনাল কোনো এনিমিটি বা দলে দলে শক্তি প্রয়োগ, এগুলো রাজনীতিতে গ্রহণযোগ্য না, এবং জামাত এটাতে বিশ্বাস করে না। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে বঙ্গর অবস্থার মধ্যে আছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে, সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হলো। শেষ পর্যায়ে এটা 20% মধ্যে সরকার নিয়ে আসতে পেরেছে। এটাকে কিভাবে দেখছেন? আরেকটা বিষয় হচ্ছে এই শুল্ক কমানোর আলোচনায় যুক্তরাষ্ট্রকে কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে? অনেকে অনেক কথা বলছেন। প্রথম কথা হচ্ছে 35 থেকে 20-এ নেমে আসছে, এটা তো কিছুটা পজিটিভ দিক, জন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদও জানিয়েছি। কিন্তু 20%ও বাংলাদেশের জন্য বেশি। আমরা এখন প্রতিযোগিতায় থাকতে পারবো, কিন্তু এক্সট্রা যে বেনিফিটটা আগে ছিল আমাদের একটা প্রায়োরিটি, সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং স্টিল ইটস এ হার্ড সংগ্রাম, কঠিন সংগ্রাম এটা। আমি মনে করি গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি এই পারসুয়েশনটা দরকার, লবি ওয়ার্ক দরকার, যাতে এটাকে আরও ডাউন করা যায়। আর এর ভিতরকার কী কী ষড়যন্ত্র আছে আমরা শুনতেছি আছে, কিন্তু স্পেসিফিকভাবে আমাদের এটা নলেজ নেই, আমরা জানার চেষ্টা করছি। যদি এমন কিছু হয় যে বাংলাদেশ স্বার্থের বিরোধী, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিরোধ করব। আমাদের তরুণরা দীর্ঘদিন ধরে বেকারত্বের একটা সমস্যা বা ঘানি টানছে একরকম। জামাত ইসলামীর আসলে কী ধরনের পরিকল্পনা আছে এই তরুণদেরকে নিয়ে, শিক্ষিত অশিক্ষিত, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অর্থনীতির মধ্যে এক ধরনের ডাইভার্সিটি নিয়ে আসা? এ ব্যাপারে আপনাদের নিজস্ব কী কী পরিকল্পনা আছে? আসলে আপনি জানেন যে ইসলামী ইকোনমি হচ্ছে একেবারেই একটা গ্রোয়িং ইকোনমি সব জায়গায়। যে আমরা যখন ইসলাম ব্যাংক করার উদ্যোগ নিয়েছিলাম, তখনও কিন্তু খুব টিটকারি দেওয়া হয়েছিল, এটা আবার কোন জিনিস, এলিয়েন কিছু মনে হয় আকাশ থেকে আসতেছে। কিন্তু পরে প্রমাণিত হলো যে ইসলাম ব্যাংক বিকাম দি নাম্বার 1 ব্যাংক অফ এশিয়া, নট ইন বাংলাদেশ। তো দিস ইজ ওয়ান, কারণ ইসলামী অর্থনীতির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্কুলেশন। যেমন জাকাত ধরেন, জাকাতে আপনি যদি কোনো জায়গায় টাকা জমা রাখেন তাহলে জাকাত দিতে হয় 2.5%। কিন্তু আপনার কাছে এখন 1 কোটি টাকা আছে, আপনি এটা আরেকটা ইন্ডাস্ট্রি করে ফেললেন, তাহলে ওই 1 কোটির উপরে জাকাত নাই, পুঁজির উপরে। এখন 2 কোটি করলেন, 2 কোটির আপনার আরেকটা ইন্ডাস্ট্রি করলেন, জাকাত নাই আপনার এটার উপরে। তো অনেকে এটা বুঝতে পারে না যে কেন, কারণ আপনি যখন 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, তখন কর্মসংস্থান হলো, প্রোডাকশন হলো, এটার যে বেনিফিট, আর ঘরে বসাইয়া তাকে বাধ্য করে 2.5% জাকাত দিলে যে বেনিফিট, ওইটা অনেক বেশি। তো এইরকম ডাইনামিক সার্কুলেটিং ইকোনমি শুধু ইসলামেই এটাকে এনকারেজ করে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ, আমরা দুটো জায়গাকে খুবই ইকুয়ালি গুরুত্ব দেবো। একটা হচ্ছে এগ্রিকালচার, ইনক্লুডিং ফিশ, পোলট্রি, সবতে এগ্রিকালচার হবে। এটাকে একেবারে আমরা আধুনিক যে সিস্টেম আছে আমরা সেটাকে ইন্ট্রোডিউস করব, আমরা ফার্মার্সদেরকে এনকারেজ করব, এবং আধুনিক সিস্টেমে যাওয়ার জন্য যে সহযোগিতা দরকার, বিশেষ করে ইন্টারেস্ট ফ্রি যে লোনটা, এই লোনটা আমরা ম্যানেজ করব। আপনার জানেন ইসলামে ইন্টারেস্ট নেই, কিছুটা রিকভারি আছে, সেটা আমরা করব। দ্বিতীয় হচ্ছে ইউথদেরকে আমরা আপনার সমবায় ভিত্তিক এমপ্লয়মেন্টের চিন্তা করব। আমরা সরকার থেকে তাদেরকে 10 একর জায়গা যদি আমরা জায়গা দিই, এখন 100টা ইয়াং ছেলেকে আমরা অ্যাকোমোডেট করতে পারি, প্রত্যেকে যদি 1 লাখ টাকা করে দেয়, 100 জনে কত হয়ে যায়, 1 কোটির উপরে হয়। তো এটা দিয়ে দেখা যাবে যে একটা বিজনেস তারা এটা করতে পারবে। 2 নম্বর হচ্ছে খুব স্মল বিজনেস যেটা বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা ট্রেন আপ করবো, তাদেরকে বেকারত্ব দূর করবো। এখন দেখেন, আমিও বিস্মিত হই যে বিদেশ থেকে পিএইচডি করে এসেও মাছ চাষ শুরু করছে, গরু খামার দিচ্ছে। তো ইটস এ নিউ হরাইজন, নিউ আইডিয়াস ইন বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে জামাত ইসলামের প্রধান টার্গেট হবে এলিভেশন অফ দি পভার্টি। নাম্বার 2 এমপ্লয়মেন্ট, কারণ এমপ্লয়মেন্টের মাধ্যমেই আপনি এলিভেশন দূর করতে পারবেন। এই জন্য স্মল গ্রুপ, মিডিয়াম গ্রুপ, লার্জার গ্রুপ, স্মল ইন্ডাস্ট্রি, স্মল ইনভেস্টমেন্ট থেকে লার্জার ইন্ডাস্ট্রি, কোঅপারেটিভ,
এসব কিছু আমরা করব। আচ্ছা, তখন এটা কেন হবে একটা মৌলিক কথা আপনাকে বলি। আমাদের দেশে জয়েন্ট ভেঞ্চার দেখা যায় ফেল করে। এটার প্রধান কারণ হচ্ছে যার উপর দায়িত্ব থাকে সে তার পুঁজিটা পুরোটা সরিয়ে ফেলে বাকিটা দিয়ে ব্যবসা করে, পার্টনার থাকে। তা আমাদের এখানে তো মোরাল বেসিসটা হবে ইম্পর্টেন্ট। যে ইসলাম ব্যাংকের সফলতা কেন, যে এখানে কর্মচারীরা ঘুষ খায় না, মালিকেরা তো খায় না। তো এই ঘুষের যে বিশাল টাকা, এটা তো এখানে থেকে যাচ্ছে। তো এটা ভাই বলো, আমার একটা মেডিকেল কলেজ আছে এবং আমার একটা বিরাট হসপিটাল আছে, একাধিক আছে, একটা হসপিটাল আছে। তো আমরা লো কস্ট কিন্তু প্রচুর লাভ কেন হয়? যে আমি তো চেয়ারম্যান, আমি আজকে 32-33 বছর চেয়ারম্যান, আমি কিন্তু এক কাপ চাও বেশি খাই না চেয়ারম্যান হিসাবে। তা আমি যখন কোনো অবৈধ কাজ করি না, আমার এমডি কি সাহস করে? করে না। এ জানে যে ধরা পড়লে আছে আউট, ঠিক আছে। আমার ডিরেক্টর যারা আছে কোনো দুর্নীতি নেই, 10 টাকা দুর্নীতিকেও আমি ধরি, ঠিক আছে। এবং দেখা যায় যে মাসে 1 কোটি টাকা আমার এখান থেকে অবৈধভাবে চলে যেতে পারতো। তো 1 কোটিতে আমি প্লাস করাচ্ছি, যেহেতু কোনো দুর্নীতি নেই। তো যেহেতু দুর্নীতি নেই, আজকে 33 বছর আমরা এক আছি, কেউ ভাঙ্গা চিন্তা করে না। কেন ভাঙ্গির তার কী লাভ? ভাঙ্গে তো তখনই যখন দেখবে যে আপনি এমপি চেয়ারম্যান হয়েছেন, আপনার টাকাগুলো খাই ফেলছেন, তখন বাকি পার্টনাররা ঘেমবে। ইসলামী স্টেটের সমবায়টা সাকসেসফুল হবে এই কারণে, কারণ সেখানে অনেস্টি থাকবে এবং কনফিডেন্সটা ওই লেভেলে থাকবে ম্যানেজমেন্টে। আমাদের অর্থনীতি আমরা যেমনটা দেখি আর কি, একটা পণ্যের উপর নির্ভরশীল, একটা রপ্তানি। অবভিয়াসলি আমরা ডাইভার্সিফিকেশনের আমাদের প্ল্যান আছে, আমরা সেটা অবশ্যই আমরা করবো। আসলে এখানে যে কোনো ডেভেলপমেন্ট গ্রোথের জন্য 3টে জিনিস দরকার। একটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি, ক্রিয়েটিভিটি, ট্রাস্ট, অনেস্টি। এগুলো যদি থাকে তাহলে যে কোনো জিনিস আপনি সফল হতে পারবেন। আমাদের মানে বাংলাদেশের আপনার যে উৎপাদন এবং আমাদের যে চাহিদা, ঘাটতি, কোনো কোনো পণ্যে ঘাটতি বা উদ্বৃত্ত, এই সমস্ত বিষয় নিয়ে জামাতের নিজস্ব কোনো স্টাডি আছে, কোনো জরিপ আছে যে এই পণ্যটা আমাদের এত পরিমাণ লাগে, এটা এত পরিমাণ উৎপাদিত হয়, এত পরিমাণ আমাদের আনতে হবে অথবা আরও বাড়াইতে হবে, এই ধরনের? অবশ্যই আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা আছে বা আমাদের ইকোনমিক ব্যুরো আছে একটা, সেখানে আমাদের এসব রেগুলার স্টাডিটা আছে এবং ডাটাবেস আমাদের তৈরি করা আছে। সম্প্রতি মাইলস্টোন স্কুলে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এখানে আমাদের অনেক কোমলমতি শিশু প্রাণ হারায়। এই ঘটনাটার মধ্য দিয়ে আমাদের আরেকটা দিক উন্মোচিত হয়, সেটি হচ্ছে আমাদের সামরিক সক্ষমতাটা আসলে কতটা। বিশেষজ্ঞরা বলছেন যে গত 16 বছর ধরে আমাদের সামরিক সক্ষমতা যেটা, সেটা বিন্দু পরিমাণ বাড়ে নাই। একটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের ইশারায় অনেকে বলতে চান যে শেখ হাসিনা কোনো কিছু কেনেন নাই অথবা ইচ্ছা করেই কেনেননি। জামাত যদি ক্ষমতায় আসে অথবা ভবিষ্যতে বাংলাদেশ স্বাধীনভাবে তাদের প্রতিরক্ষা খাত, প্রয়োজনীয় অস্ত্র কেনা অথবা উৎপাদন করা, এই রকম পর্যায়ে যেতে পারবে কিনা? ওয়াই নট? না, পারবে না কেন? যদি আমাদের গুডউইল মানে উইল থাকে, তাহলে অন্যদের যেভাবে পারে আমি তো সেটাই পারবো। বাংলাদেশের জন্য সিকিউরিটি ইস্যুটা অনেক বড়, নট লাইক মেনি আদার কান্ট্রিজ। তো সেজন্য এখানে একটা পটেনশিয়াল সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট এখানে আমাদের বাজেটে থাকতে হবে, ইনভেস্ট করতে হবে, অস্ত্র কিনতে হবে আমাদেরকে। 2, আমরা প্যারামিলিটারি ফোর্সের ব্যাপারে আমরা খুব সিরিয়াস। আর ইউথদেরকে আমাদের ম্যান পাওয়ারের দিক থেকে আমাদের মনে হয় না কখনো আমরা কোনো সংকটে পড়ব। 1 মাসের ট্রেনিংয়ে আমাদের যে কোনো ধরনের সংঘাতে আমরা জিতে আসতে পারবো, কিন্তু সংকটটা যেখানে, আমরা আমাদের নিজস্ব কোনো অস্ত্র কারখানা আমার মনে হয় না আছে। আমাদের সেনাবাহিনী হচ্ছে রাস্তার কাজ করে, একটা সিটি করে, একটা বিল্ডিং করতেছে, পানি করে, মানে এই ধরনের নানা কাজ যেগুলো আমাদের কাজ, সিভিলিয়ানদের কাজ, সেটা মিলিটারি করছে এবং মিলিটারি নিজস্ব সক্ষমতা বাড়ছে, এমন নজির আমাদের কাছে নাই। এখন আমার প্রশ্নটা হচ্ছে জামাত ইসলামের এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের রাষ্ট্রটাকে একটা মিলিটারি সক্ষমতার দিক থেকে একটা র্যাঙ্কে নিয়ে আসা, 10টা দেশের মধ্যে নিয়ে আসা, এই ধরনের? ইসলামী অবশ্যই কনসেপচুয়ালি এ ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু জামাত যখন ক্ষমতার যাওয়ার সুযোগ হবে আমরা এগুলো সব ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমরা ওয়াইডার স্কেলে সিকিউরিটি ট্রিটি করব অনেক উন্নত দেশের সাথে, আমাদের মুসলিম এবং নন মুসলিম। সেটা কি কোনো বলয়ে চলে যাবার মতো? না, মুসলিম নন মুসলিম মিলে আমরা বলেছি
আমরা এটা কোনো বলয়ের প্রশ্ন না, বাংলাদেশের নিড অনুসারেই আমরা সেখানে সিকিউরিটি যে আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা আমরা আরও বাড়াবো, এটা সম্ভব। দেখেন আপনি মালদ্বীপের মতো দেশ, যেখানে লোক সংখ্যা 5 লাখ, তারাও তো ইন্ডিপেন্ডেন্টলি টিকে আছে। একদম। কারণ হচ্ছে তাদের এই সিকিউরিটি যে পরিধিটা, মানে অন্যদের সাথে যে একটা বাইলেটারাল যে এগ্রিমেন্ট, ওগুলো এমনভাবে ব্যালেন্সডভাবে সাজানো আছে যে আপনাকে যদি ইন্ডিয়ার চোখ রাঙায়, আপনার পাশে এসে আরেকজন চীন দাঁড়িয়ে যায়। চীন যখন চোখ রাঙাবে তখন দেখা যায় আরেকটা দেশে এসে আপনার পাশে দাঁড়ায় যাবে। কারণ এককভাবে কোনো দেশেই এখন সামরিক শক্তিতে এনাফ না। ইভেন নট আমেরিকা। আমেরিকা যে ধরুন দুবাইতে বেস করতেছে, ইরাকে বেস করতেছে, এটা কেন? তাহলে ওদের একটা কপারেশন লাগতেছে সব জায়গায়। সুতরাং গ্লোব তো এখন একদম একটা ডটের মতো হয়ে গেছে। এখানে ওই দেশে অধিকতর সেফ যে দেশ পারস্পরিক নেটওয়ার্কিংটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুব মেটিকুলাসলি সেটা করতে পারে। না, এটা এরকম একটা আলোচনা আছে যে জামাত এখন পশ্চিমাদের একটা আশীর্বাদ পাচ্ছে, আমেরিকার বলয়ে জামাত বাংলাদেশকে নিয়ে যেতে চায়, এই ধরনের একটা আলোচনাও আছে। এই ধরনের আলোচনা কি আসলে আছে? আমরা কোনো বলয়ের সাথে কাজ করি না, তবে আমরা সকলের সাথে সম্পর্ক বজায় রাখার আমরা চেষ্টা করছি। জাতিসংঘের সম্প্রতি যেটি একটি চুক্তি করেছে সরকার, মানবাধিকার বিষয়ক যে কমিশনার, তাদের যে আঞ্চলিক কার্যালয় ঢাকাতে হচ্ছে, এইটা নিয়ে নানা পক্ষ থেকে অভিযোগ আসছে। অনেকে অনেক ধরনের কথা বলছেন। অনেকে বলছেন যে এটা বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ারের রাষ্ট্রে পরিণত করবার পূর্ব প্রস্তুতি। আপনাদের কাছে কেমন কি মনে হয়, এবং আপনারা এর বিরোধিতা করেছেন কিনা, বা এটা কোনোভাবে সরকারের থেকে জানার চেষ্টা করেছেন কিনা? আমরা খুব বিরোধিতা করিনি, আমরা খুব সমর্থন দিইনি। আমরা হচ্ছে ওয়েট অ্যান্ড সি পলিসিতে আসলে এরা কী করছে। কারণ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এটা একটা বেনাইন প্রতিষ্ঠান হবে, বরং বাংলাদেশের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে এগুলোর ব্যাপারে তারা হাইলাইট করবে। আমরা যদি গ্র্যাজুয়ালি দেখি তারা ভিন্ন কিছু করছে, আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাবো কিনা, আপনারা কতটা আশাবাদী? আমরা আশাবাদী, কিন্তু আমি মনে করি সেই জায়গায় পৌঁছার আগে আরও কিছু টার্ময়েল হবে, আরও কিছু উত্থান পতন হবে। কিন্তু যেহেতু এদেশের 18 কোটি মানুষ একটি আদর্শে বিশ্বাস করে, তাদের একটি আকাঙ্ক্ষা আছে, তো টেস্ট অ্যান্ড এররের মাধ্যমে সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ। ইট মে টেক সাম টাইম, বাট আমি খুব কনফিডেন্ট একটি সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, মানুষের বাসোপযোগী, উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ এখানে আমরা পাবো, এবং সেই জন্য আমরা কাজ করছি। তাই ভাই, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং একই সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। না, আপনাকে ধন্যবাদ, আপনার টিমকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে কিছু কথা জামাতে ইসলামী দৃষ্টিভঙ্গি আমি মানুষের কাছে দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। দর্শক, আজ এখানেই শেষ করছি। শিগগিরই দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে।